কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো চলে এলো গল্প শোনাতে। আজকে অলৌকিক গল্প শুনবো আমরা। আজকের গল্পের নাম গজেন্দ্র কুমার মিত্রের কৌতূহল। মনোরমাকে বোধহয় দোষও দেওয়া যায় না ঠিক, কারণ দীর্ঘকালই তিনি এই কৌতূহল চেপে রেখেছিলেন। সাধারণ মানুষের পক্ষে অনেক বেশি সময় চুপ করেছিলেন, মেয়েদের হিসেবে তো অবিশ্বাস্য রকমের বেশি। পুরো একটা বছর বুকের মধ্যে প্রশ্নটা চেপে রেখে দিয়েছিলেন তিনি। শুধু যদি নিজের কৌতূহলে হতো তবু তো কিছু বলবার ছিল, সেটা তো ছিলই। অহরহ তাকে পীড়িত করত, সেই ক্ষতবিক্ষত করত কৌতূহল। কিন্তু তাছাড়াও বাড়িশুদ্ধ লোক তাকে নিরন্তর নানা প্রশ্ন করে বিরক্ত করত, এবং সেটা অনেক সময় ধরেই করত। কেন 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 অনবরত এই প্রশ্নের সঙ্গে যুঝতে হয়েছে তাকে। তার স্বামী, তার সন্তানের যে পিতা, তিনিও অব্যাহতি দেননি। প্রশ্ন করো না বারবার করাই কাতর অনুরোধেও স্থির হতে পারেননি তিনি, পারেননি নিজেকে সংযত করতে। স্ত্রীর এই চুপ করে থাকা ছেলে মানুষই বলে মনে হয়েছে তার, মনে হয়েছে তার বুদ্ধির প্রতি ধিক্কার এটা। তবু তিনি বা বাড়ির অপর কেউ যে সমীরকেই সোজাসুজি প্রশ্নটা করে বসেননি এই রক্ষে। তবে সেও যে পারেনি তার জন্য মনোরমাকেই প্রাণপণ চেষ্টা করতে হয়েছে। বহু লোকের অপ্রীতির কারণ হয়ে কঠোরভাবে শাসন করতে হয়েছে সবাইকে। স্বামীকে শুদ্ধ, ফলে সেই অকারণ কঠোর শাসনের দশাতে গিয়ে কৈফিয়ত দিতে গিয়েও ক্লান্ত হয়ে পড়েছেন মনোরমা। কি বলবেন তিনি? কি বা কৈফিয়ত আছে দেওয়ার মতো? জনে জনে মিথ্যে বলতে বলতে তাঁর কল্পনার ভাণ্ডার আজ নিঃশেষিত। একদিকে সমীর আর একদিকে এই গোটা সংসারটা, পরিচিত অর্থ, পরিচিত আত্মীয় অনাত্মীয় নির্বিশেষে অসংখ্য মানুষে পরিপূর্ণ একটা ছোটোখাটো জগতে। বলতে গেলে সেটা একটা দুইয়ের মধ্যে সদা জাগ্রত প্রহরীর মতন, দুর্লঙ্ঘ পাঁচিলের মতন হয়ে দাঁড়িয়ে থাকতে হতো তাকে। এক মুহূর্তের জন্যও সে ব্যবধান কখনো সরিয়ে নেওয়ার জো ছিল না। কিন্তু কেন কেন এই কৌতূহল? কেন তার উত্তর নেই? কেনই বা এই এত কিছু? গুরুদেবের হুকুম, গুরুদেবের অনুশাসন। অথচ কেন যে গুরুদেবের হুকুম তা জানবার উপায় নেই। তাকেও বলেননি গুরুদেব। তার চেয়েও বড় কথা এই যে এটা যে গুরুদেবের হুকুম, তাঁরই নিষেধ, সে কথাটাও যেন জানাবার হুকুম ছিল না। শুধু যদি এইটুকু বলতে পারতেন যে গুরুদেব নিষেধ করেছেন, কেউ কিছু জিজ্ঞাসা করো না, তাহলেও তো তিনি বেঁচে যেতেন। গুরুর আদেশরূপ বর্মই রক্ষা করত তাকে, কিন্তু সে উপায় আর নেই। গুরুদেবের অমোঘ স্পষ্ট নির্দেশ, আমি যে এসেছিলাম, এ কথা যে বলে গিয়েছি, তাও কাউকে বলো না। চারদিকে যেন হাত পা বাঁধা মনোরমার, পড়ে পড়ে মার খাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। এই গুরুদেবের কাছে তাঁর দীক্ষা নেওয়াটাও একটা বিচিত্র রহস্যে জড়িত। বোনের সঙ্গে গিয়েছিলেন হরিদ্বার, দেরাদুন হয়ে মুসৌরি পাহাড়ে বেড়াতে। ভগ্নিপতি ইনকাম ট্যাক্স কমিশনার। সেই সুবাদে বহু লোকের সঙ্গে পরিচয়, খুব কম ভাড়ায় একটা বড় বাড়ি পেয়েছিলেন। কুলোরি বাজারের ধারে এক প্রান্তে বাড়িটা, বাজার থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু সে বাড়ির সঙ্গে দুটো পাহাড়ি চাকরও পেয়েছিলেন বলে কোনো অসুবিধে হয়নি। দোকান বাজারের কাজটা তারাই করত। এদের মধ্যে একটা চাকর তার দিদিকে একদিন বলল, ওই যে পাশের ঘন জঙ্গল, ওইখানে আজ মাস কতক হলো এক খুব বুড়ো সাধু আছেন। ও পাহাড়ে ভালু তো আছেই, শেরও আছে, বড় ময়াল সাপও বেরোয় মাঝে মধ্যে, কিন্তু মহাত্মা ওখানে একটা ঝুপড়ায় বাস করেন। ওর কোনো ভয় ডর নেই, ভিসা নিয়েও নামেন না,
কোনো ভক্ত কিছু পৌঁছে দিয়েলে সেবা করেন, নইলে কিছু খাওয়ানো না। এমনি গল্প করেছিল তারা যে অলস দুপুরের একদম কাজহীন একটা অবসরে রোদ পোয়াতে পোয়াতে এইসব যেমন দেশে ঘরে মানুষ গল্প করে তেমনই। কিন্তু সেদিনই রাত্রে মনোরমা স্বপ্ন দেখলেন যে তিনি এক সন্ন্যাসীর কাছে দীক্ষা নিচ্ছেন। দস্তুর মতন যেন হোম যজ্ঞ করে তার দীক্ষা হলো, যেমন তার এক মাসিমার বেলায় হতে দেখেছিলেন তেমনই। প্রত্যেকটা ক্রিয়ায় বেশ স্পষ্ট দেখতে পেলেন। শুধু তাই নয়, শেষ রাত্রের এই স্বপ্নের ফলে উত্তেজনায় লেপের মধ্যে ঘেমে নে উঠে যখন ঘুম ভেঙে গেল তার, তখন আরো আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে স্বপ্নে পাওয়া দীক্ষার বীজ মন্ত্রটি পর্যন্ত তার মনে আছে। গুরুজি ইষ্টদেবতার ধ্যান মূর্তি দেখিয়ে দিয়েছেন, সে মূর্তি মনের মধ্যে এখনো প্রত্যক্ষ জলজল করছে। ওই বিচিত্র স্বপ্নের অনুভূতি ও অভিজ্ঞতা তাঁকে সারা সকালটাই যেন কেমন অভিভূত করে রাখল। কিন্তু সেইখানেই বিষয় শেষ নয়। সেই দিনই তিনি ডাকেন তার স্বামী হরিশবাবুর কাছ থেকে একটা বিচিত্রতর চিঠি পেলেন। এটা ওটা প্রয়োজনীয় কথার শেষে হরিশবাবু লিখেছেন, দেখো একটা কথা ভাবছিলাম, তোমার অত দীক্ষা নেওয়ার শখ, অথচ তোমার জন্যে যদি অপেক্ষা করতে হয় তাহলে হয়তো অনন্তকালেও কার্যটা তোমার হয়ে উঠবে না। কারণ ওসবে আমি আজও তেমন বিশ্বাসী নই, কোনোদিন হব কি না তাও জানি না। তবে তোমার যদি ইচ্ছা হয় তো তুমি নিতে পারো, আমার জন্য তোমার কোনো ইতস্তত করার দরকার নেই। শুনেছি এক্ষেত্রে স্বামীর একটা অনুমতি প্রয়োজন হয়, তো সেই অনুমতি আমি লিখিতভাবেই দিয়ে রাখছি। কথাটা লিখলাম এই জন্য যে হরিদ্বারের দিকে অনেক ভালো ভালো সাধু সন্ন্যাসী আছে শুনেছি, তেমন কারো যদি দেখা পাও এবং তার কাছে যদি তোমার দীক্ষা নিতে ইচ্ছা হয় তো নিতে পারবে। আমাদের গুরুবংশ নাকি লোপ পেয়েছে, সুতরাং সেদিকে গিয়েও কোনো তোমার আর কোনো সমস্যাও নেই, বাধাও নেই। আমার তরফ থেকে তো তোমার কোনো বাধাই রইল না। রাত্রের স্বপ্ন এবং পরবর্তী দিনের এই চিঠি, এই দুটোর মধ্যে ব্যাহত বা বাহ্যত কোনো যোগাযোগই ছিল না। কিন্তু মনোরমার এই চিঠিটা পড়তে পড়তে বারবার রোমাঞ্চ হতে লাগলো। এর মধ্যে তিনি ঈশ্বরেরই স্পষ্ট নির্দেশ দেখতে পেলেন। তিনি তখনই দিদিকে গিয়ে চেপে ধরলেন, ওই সাধুকে দর্শন করতে যাবেন একবার। দিদি তো অবাক, মাথা খারাপ হলো নাকি মনোরমার? কোথায় যাবে সে সাধু দর্শন করতে? কে না কে সাধু ওই দুর্গম পাহাড়ের উপরে জঙ্গলে বাস করে? সাধু কিংবা চোর ডাকাত বদমাইশ কেউ তার ঠিক নেই। এসব অশিক্ষিত পাহাড়িদের কাছে গেরুয়া পরা ছাইমাখা লোক মাত্রই মহাত্মা। ওদের কি আর কোনো কাণ্ডজ্ঞান আছে? ওদের কথায় যারা নাচে তাদের চেয়ে আহাম্মক বোধহয় দুনিয়ায় আর দুটো নেই, ইত্যাদি ইত্যাদি। প্রতিনিবৃত্ত করার যত রকম চেষ্টা সম্ভব তা সবই করলেন দিদি। কিন্তু মনোরমার তখন জেদ চেপে গেছে। তিনি একবার সচক্ষে দেখবেন ওই সাধুই তাঁর স্বপ্নে দেখা সেই গুরুদেব কিনা। অনেক তর্ক বিতর্ক রাগারাগির পর দিদি হাল ছাড়তে বাধ্য হলেন। তবে তাঁর নিজের বাতের শরীর তিনি ওইসব খারাপ পাকদণ্ডি ভাঙতে রাজি নন। মনোরমার মাথায় যখন ছেমো চেপেছে তখন সে যেতে পারে। পাহাড়ি দুজন চাকরকেই সঙ্গে নিয়ে যাওয়ার পর ঠিক হলো, খাওয়া দাওয়ার পর সকাল সকাল যেন বেরিয়ে পড়ে। এটাই হলো নির্দেশ, যাতে বিকেলে চায়ের সময় ফিরে আসতে কোনো অসুবিধা না হয়। তাইতেই রাজি হলেন মনোরমা, কিন্তু কৌশলে খাওয়ার ব্যাপারটা এড়িয়ে গেলেন। ভরা পেটে পাহাড় ভাঙতে অসুবিধে হবে এই অজুহাতে একটু দুধ ছাড়া কিছুই খেতে রাজি হলেন না। কিছুদিন আগেই হরিদ্বারে এক পণ্ডিতের কাছে শুনেছেন যে দুধ, ফল, জল, ফলের রস ও ওষুধ এগুলো খাওয়ার মধ্যে ধর্তব্য হয় না। এসব খেয়েও দেবকর্ম চলে। সাধু দর্শনের পুণ্য, সে যথার্থ সাধু হয়তো দেব দর্শনেরও বেশি। সে পুণ্য ফল খোয়াতে তিনি মোটেই রাজি নন। মনে মনে একটা আবছা আকারহীন আশা থাকলেও সেখানে গিয়ে যে ঠিক স্বপ্নে দেখা সাধুকেই দেখতে পাবেন, শেষ পর্যন্ত এমন আশা করতে সাহস করেননি মনোরমা। কিন্তু সেই অঘটনই ঘটল। ওদের চাকর পেয়ারেলাল প্রথমেই যে সাধুর ঝোপড়ায় গিয়ে পৌঁছল, তিনি ওর সেই স্বপ্নে দেখা গুরু। বলা বাহুল্য, মনোরমা একেবারে তার পায়ের ওপর আছড়ে পড়লেন।
ঈশ্বর, আমাকে হাত ধরে এখানে টেনে এনেছেন বাবা, আপনি আমাকে বঞ্চিত করবেন না। দীক্ষা দিন, দীক্ষা দিন দয়া করে। সন্ন্যাসী হাসলেন একটু, তারপর বললেন, যে ঈশ্বর হাত ধরে টেনে এনেছেন বেটি, সেই ঈশ্বরই তো তোকে দীক্ষা দিয়ে দিয়েছেন। ভগবানে পূর্ণ বিশ্বাস রাখতে পারিস না কেন? গা শিউরে উঠে রোমাঞ্চিত হয়ে উঠলেন মনোরমা। দুহাত জোর করে বললেন, তাহলে স্বপ্নে যে মন্ত্র পেয়েছি ওই আমার গুরুদত্ত বীজ মন্ত্র বাবা? চুপ করে রইলেন সন্ন্যাসী। ঈষৎ যেন বিরক্তির ভুরু কুঁচকে আছেন। এক কথা 100 বার বলতে গেলে যেরকম বিরক্তি বোধ হয়, ঠিক তেমন। আবারও ভয় ভয় বললেন মনোরমা, আপনার মুখ থেকে একবার মন্ত্রটা পাবো না বাবা? না, রূঢ় শোনালো সন্ন্যাসীর কণ্ঠস্বর। যা পেয়েছ তা ভগবান দিয়েছেন, খুশি হও এবং তা মাথায় তুলে নাও, না হয়তো ছেড়ে দাও। আমাকে আর বিরক্ত করো না। মাথা হেঁট করে বললেন মনোরমা, অপরাধ মাফ করবেন বাবা, অল্প বুদ্ধির মেয়ে ছেলে আমরা, কি বলতে কি বলে ফেলি, মাথায় করেই নিলাম। কিন্তু আপনার কাছে আসতে পারবো তো? না। আবারও সেই কঠিন রূঢ় অনুজ্ঞা। এখানে থাকবো না, অন্য কোথাও চলে যাব। আর কখনো কোনো দিন আপনার দেখা পাবো না বাবা। যদি কখনো কোনো দরকার হয়, যদি দরকার হয় তো আমি তোমাকে দেখা দেব, আর সে দরকার আমিই বুঝবো। এরপর আর কথা চলে না। আর কি, দূর থেকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে চলে আসতে হলো। সঙ্গে কিছু ফল মিষ্টি এগুলো নিয়ে গিয়েছিলেন, সেগুলো একটু ভয় ভয়ই নামিয়ে দিয়ে এলেন। শুধু আরেকটা প্রশ্ন করলেন আসার আগে, বাবা গুরুদক্ষিণা তো একটা দিতে হয় শুনেছি, আমি কি দীক্ষা দিয়েছি তোকে? যে দিয়েছে, যেভাবে পেয়েছিস সেভাবেই তো তোর দক্ষিণা দেবার কথা, দিসনি? তখন মনে পড়লো যে স্বপ্নে তিনি দক্ষিণাও দিয়েছিলেন গুরুকে। কি দিয়েছেন তার মনে পড়ছে না, কি যেন একটা দিয়েছিলেন সেটা মনে আছে। ঘাড় নেড়ে নীরবেই চলে এলেন মনোরমা। এরপর বহু দিন চলে গেছে। ছেলের বয়স ছিল তখন 10-12, এখন 23-24 হবে। ঠিক ঠিক সন্তারিখ হিসেবটা রাখতে পারেননি মনোরমা, প্রয়োজনও বোধহয় নেই তেমন। হঠাৎ একদিন সন্ধ্যের সময় তাদের কলকাতার বাড়িতে উপস্থিত হলেন সেই সন্ন্যাসী। সে সময়টা বাড়িতে কেউ নেই। হরিশবাবু তখন ফেরার সময় হয়নি। সমীর গেছে তার ক্লাবের হয়ে খেলতে বাইরে কোথাও, ফিরতে রাত হবে। মেয়ে দুটিও প্রবাসে, গরমের ছুটি উপলক্ষে মাসির বাড়ি গেছে আম খেতে। ওদের মেসোমশাই নিজে এসে বাড়ি নিয়ে গেছেন, থাকার মধ্যে আছে এক ঠাকুর, এক চাকর। তারা সে সময় রান্নার দিকে ব্যস্ত। বলতে গেলে গোটা বাড়িটাতেই মনোরমা তখন একা। তিনিও সদ্য গা ধোয়া শেষ করে ছাদে উঠেছেন। গ্রীষ্মের সন্ধে কলকাতায় বাড়ির ছাদে অদ্ভুত একটা হাওয়া বইতে থাকে, মিষ্টি লোভনীয় বাতাস। এই হাওয়া যে কোথা থেকে আসে সেটা ঠিক বোঝা যায় না। এই ঘিঞ্জি গলির মধ্যে সেই হাওয়া কেমন করে ঢোকে তাও কেউ জানে না। তো মনোরমাও সেই দুর্লভ হাওয়াটুকু উপভোগ করছিলেন। সন্ধে যে প্রায় উতরে যেতে বসেছে। ঠাকুরদের তাকে তখনও প্রদীপ বা ধূপধুনো দেওয়ার সময় হয়নি। পুরুষরা আসবার আগেই নিরিবিলি আহ্নিক পুজোটা সেরে নেওয়া দরকার, এসব কথাই মনে হচ্ছিল তার। তবু হাওয়ার মায়া কাটিয়ে যেতে পারছিলেন না। অবশেষে যখন আশপাশের বাড়ি ছাদগুলো ঝাপসা হয়ে আসতে লাগলো, তখন আর কোনো মতেই থাকা গেল না। আর ঠিক সেই সময়ই নিচে নামবার জন্য পেছন ফিরেই দেখলেন সিঁড়ির দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তার গুরুদেব। অনেক দিনের কথা, তবু চিনতে দেরি হলো না, কারণ চেহারাটা ওর এতটুকু বদলায়নি। ঠিক যেমনটা দেখেছিলেন স্বপ্নেও চাক্ষুষ সেই 10-12 বছর আগে, ঠিক তেমনটাই আছেন। তবে চমকে উঠেছিলেন তিনি, একটু ভয়ও পেয়েছিলেন। কখন কি করে উঠে এসেছেন তিনি, এতটুকু টের পাননি মনোরমা, পায়ের শব্দও পাননি। এই আধো অন্ধকারে হঠাৎ এমন ভাবে নিঃশব্দে
একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলে ভয় পাবারই কথা, ঠিক দেখছেন কিনা? সে সন্দেহও একটু হয়েছিল। শঙ্কা, সংশয়, অবিশ্বাস সবটা ছাড়িয়ে কয়েক মুহূর্তের জন্য যেন একটা ঘোর বিমূঢ় বিহ্বলতা তাকে অনড় করে দিয়েছিল। কিন্তু সে কয়েক মুহূর্তই, তারপরই দ্রুত ছুটে এসে পায়ের উপর লুটিয়ে পড়েছিলেন। এতদিনে কি মেয়েকে আপনার মনে পড়ল বাবা? এতদিনে আসবার সময় হলো? অভিমান গাঢ় কণ্ঠস্বর, ভক্তিতে আবেগে রুদ্ধপ্রায়। কিন্তু সে অভিমান বা আবেগ সন্ন্যাসীকে ছুঁতে পারল বলেও মনে হলো না। তিনি সহজ অবিচলিত গলাতেই উত্তর দিলেন, হ্যাঁ মা, আজই আমার আসার সময় হলো। কিন্তু শোন, আমার হাতে বেশি সময় নেই, এখনই আমাকে চলে যেতে হবে। সময় তোর হাতে আরো অল্প। কেন তা এখনই বুঝবি। তোর ছেলের সামনে খুব বিপদ। কি বিপদ তা তোকে বোঝাতে পারবো না, তুইও জানতে চাস না। ওর বাঁচবার আশা খুবই অল্প। সাধারণ কারো সাধ্য নেই যে বাঁচায়, এক তুই পারিস ওকে বাঁচাতে। কিন্তু যা বলবো তা শুনতে হবে। দেখ, রাজি আছিস? কি শুনছেন তা মনোরমা ভালো করে বুঝতেই পারেননি তখনও। তিনি জেগে আছেন না ঘুমোচ্ছেন, যা দেখছেন যা শুনছেন তা বাস্তব না স্বপ্ন কিছুই ঠিক করতে পারছেন না। শুধু একটা কথাই এর মধ্যে মাথায় ঢুকেছে যে সমীরের খুব বিপদ, তার জীবন সংশয়। তিনি তেমনি আচ্ছন্ন বিহ্বলতার মধ্যেই কতকটা যন্ত্রচালিতের মতন উত্তর দিলেন, হ্যাঁ বাবা, যা বলবেন তাই শুনবো। কিন্তু কিরকম বিপদ আমার সমীরের? সে কথার উত্তর দিলেন না গুরুদেব। কথাটা শুনতে পেলেন কিনা তাও বোঝা গেল না। কি হবে বাবা তার? তিনি শুধু বললেন, আজ শেষ রাত্রি থেকেও জ্বর হবে, অজ্ঞান, অচৈতন্য, ভুল বকবে, ভয় পাবে। ডাক্তার ডাকতে পারিস, কিন্তু কোনো ফল হবে না। কাল থেকে 3 দিন, ঠিক দিন নয় 3 রাত ওর সমূহ বিপদ। সন্ধ্যের আগে থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত ওর বিছানায় ওকে ছুঁয়ে বসে থাকতে হবে তোকে। কোনো কারণেই উঠতে পারবি না ওকে ছেড়ে। ছেলের যাই হোক, যত অসুস্থই বোধ হোক, তুই উঠবি না। ভীষণ ভয় পাবে মধ্যে মধ্যে। সে আতঙ্কে ওর মুখ চোখের অবস্থা হয়ে উঠবে ভয়ঙ্কর, বিকট বিকট চিৎকার করে উঠবে হয়তো সে সময়। সেই চিৎকারে বুকের রক্ত জল হয়ে যাবে হয়তো। তুই কিন্তু ভয় পাসনি। আর যা বললাম, ওকে ছেড়ে বিছানা থেকে উঠিস না। 3 রাত্রি কাটাতে পারলে আর কোনো ভয় নেই। তবে ছেলেকে কখনো জিজ্ঞাসা করিস না যেন ও কি দেখছে, কেন ভয় পাচ্ছে। আর আমি যে এসেছিলাম এ কথা বলে গেছি, এ কথাও না যেন কেউ টের পায়। কাউকে বলতে পারবি না কোনো দিন। এ আমার আদেশ, মনে থাকে যেন। মনে থাকবে বাবা, কিন্তু সমীর আমার বাঁচবে তো? যা বললাম তা যদি ঠিক ঠিক করতে পারিস তো বাঁচবে। তিনি ঘুরে দাঁড়ালেন, অর্থাৎ নিচে নামবেন। প্রায় আর্তনাদ করে উঠলেন মনোরমা, আপনি সত্যি সত্যি এখনই চলে যাবেন বাবা? একটু বসবেন না? একটা দিনে একটু গুরু সেবা করতে পারবো না? না, আজ আর সময় হবে না। তোরও সময় নেই বেটি। আমাকে নিয়ে মাথা ঘামাবার চেষ্টা করিস না, ছেলের কথা ভাব, ইষ্টকে চিন্তা কর। বলতে বলতেই নেমে গেলেন তিনি। মনোরমা প্রণাম করার জন্য ভূমিষ্ঠ হয়েছিলেন, মাথা তুলে আর দেখতে পেলেন না। যেন নিঃশব্দে এসেছিলেন তেমনই নিঃশব্দে চলে গেছেন। ছুটে নিচে নেমে এলেন তিনিও, পাগলের মতন সদর দরজা খুলে রাস্তাতেও বেরিয়ে এলেন, কিন্তু কোনো দেখা পেলেন না তিনি সন্ন্যাসী ঠাকুরের। যেন বাতাসে মিশে গেছেন, শূন্যে অন্তর্হিত হয়েছেন। ফিরে এসে ঠাকুর চাকুরকে প্রশ্ন করলেন, কিন্তু তারাও কিচ্ছু জানে না। শুধু যাওয়া নয়, আসার কথাও তো কেউ জানে না, টেরই পায়নি। রীতিমতো অবাক হয়ে মনোরমা কথাটা শুনে খানিকটা বৃথায় এঘর ওঘর করলেন তিনি। তারপর তার শোবার ঘরে ঠাকুরের তাকের সামনে এসে বসলেন। ঠাকুরের তাকের সামনে বসে একবার তাঁরই যেন সন্দেহ হতে লাগলো, তিনি সত্যি দেখেছেন তো গুরুদেবকে, না এটা একটা আগাগোড়া স্বপ্ন। জেগে জেগেই স্বপ্ন দেখছেন হয়তো, কিংবা মাথার গোলমালে সবটা কল্পনা করেছেন। কিন্তু
সন্দেহের কোনো মাত্র অবকাশ রইল না। যখন মাঝরাতে পাশের ঘরে ছেলের গোঙানিতে ঘুম ভেঙে গেল তার, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সন্ধেবেলায় যে ঘটনাটা। ধর্মরিয়ে উঠে বসে আলো জেলে পাশের ঘরে এলেন, দেখলেন সমীরই ঘুমের মধ্যে গোগাচ্ছে। গায়ে হাত দিয়ে দেখলেন অস্বাভাবিক তাপ, জ্বর 104-5 কম নয়। ওর হাঁক ডাকে হরিশবাবু উঠলেন। তখনই ডাক্তার ডাকতে যাচ্ছিলেন, মনোরমা নিষেধ করলেন। বললেন, এত রাতে কোথায় ডাক্তার পাবে, কেউই হয়তো আসতে চাইবেন না। তাছাড়া এই তো সবে এখন জ্বর এলো, ডাক্তার এসে কিছু বুঝতে পারবেন না। তার চেয়ে কাল ভোরেই যেও। এখন বরং তুমি একটু ধরো ওকে, ওর মাথাটা ধুইয়ে দিই। জ্বর খুব বেশি, সেজন্যই হয়তো এত গোগাচ্ছে, হয়তো মাথার যন্ত্রণাও আছে। অগত্যা হরিশবাবু নিরস্ত্র হলেন। অপ্রসন্ন মুখে বালতি করে জল এনে বিছানার প্রান্তে খবরের কাগজ পেতে মাথা ধোয়াতে ধোয়াতে গজগজ করতে লাগলেন। দিন দিন যেন বদ অভ্যেস বাড়ছে ছেলেপুলেদের। যেখানে সেখানে ফুটবল খেলতে যাবে, যা পাবে তা খাবে, আর ফিরে এসে ঘামের ওপর বালতি বালতি জল ঢালবে। মনে করে যে বাবা মা যেন সব ওল্ড হাগাজ, ওরা কেবল বাজে বকে, আর ওদের লোহার শরীর, কিছুতেই কিছু হবে না। হলে তো সেই মা গো আর বাবা গো, ম্যাও সামলাতে সামলাতেই সেই ওল্ড হ্যাগারদের দল। কই, তখন তো বন্ধু বান্ধবরা কেউ আসে না, যাদের সঙ্গে হই হই করে খেলতে যাও। তোমারও দোষ আছে, এক ছেলে বলে আদর দিয়ে দিয়ে একেবারে বাঁদর করে তুলেছ, একটা কথাও শোনে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শেষের খোঁচাটা বলা বাহুল্য মনোরমাকেই। অন্য সময় হলে সে খোঁচা তিনি নীরবে হজম করতেন না, কারণ অন্যায় আদর হরিশবাবু চিরকালই দেন। যা কিছু শাসন করেন সেই মনোরমাই, কিন্তু আজ কোনো উত্তর তিনি দিলেন না। কথাগুলো সব তার কানেও যায়নি। ভাবছিলেন সন্ধ্যের সেই প্রায় স্বপ্নে দেখা ঘটনার কথা। ভয় পাথর হয়ে গেছেন তিনি। স্বামীকে সাহায্য করতেও হাত পা উঠছে না তাঁর কেবলই ভয় হচ্ছে যে তার বুকের এই অস্বাভাবিক ধকধকানি না বাইরে থেকেই হরিশবাবু শুনতে পান এবং কৈফিয়ত চেয়ে বসেন। এত ভয়ের কারণ কি? সাধারণ জ্বর বই তো আর কিছু নয়। আরো ভয় করছে। পারবেন তো গুরুদেবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে? যদি না পারেন তাহলে কি হবে? বড় সাংঘাতিক কথা যে বলে গেছেন তিনি, সেই সর্বজ্ঞ অন্তর্যামী সন্ন্যাসী, বড় সর্বনেশে কথা। পরের দিন সকালেই হরিশবাবু ডাক্তার ডেকে আনলেন। থার্মোমিটার বাড়িতে ছিল না, কিন্তু জ্বর 104-5 কম নয়, তা গায়ে হাত দিয়েই বোঝা যাচ্ছে। বারবার মাথা ধোয়ানোয় কমেনি সে জ্বর। ডাক্তার অবশ্য ওকে অভয় দিলেন যে আজকালকার ইনফ্লুয়েঞ্জাগুলো এরকমই হচ্ছে, বড় বেড়া জ্বর, সহজে নামতে চায় না, একবার ছুঁলেই 104। হরিশবাবুর কথাই ঠিক, এই গরমে রোদে পুড়ে জলে ভিজে ফুটবল খেলার ফলেই এটা বেশি হয় ছেলেদের। কথা তো শোনে না, ঠান্ডা গরমে সর্দি গর্মি মতন হয়। কিন্তু বাড়িতে এসে ভালো করে রোগীকে পরীক্ষা করার পর ডাক্তারের মুখে যেন একটু বিহবলতা ফুটে উঠল। হরিশবাবু যে সেটা লক্ষ্য করলেন না সেটা বুঝলেন মনোরমা, কিন্তু মনোরমা লক্ষ্য করলেন সর্দি নেই, ইনফ্লুয়েঞ্জার কোনো লক্ষণও নেই। হয়তো মাথায় যন্ত্রণা আছে, তা নইলে আচ্ছন্ন অবস্থাতেও অল্প গোগাবে কেন? তবে ইনফ্লুয়েঞ্জা ঠিক এটা নয়, এটা ডাক্তার তার অভিজ্ঞতায় ঠিক বুঝেছেন। তাহলে কি এটা এন্টেরিক জাতীয় জ্বর? কিন্তু পেট ফাঁপা ইত্যাদিরও তো কিছু নেই। অবশ্য সেসব পরেও হতে পারে। তবে ডাক্তার কিছুক্ষণ বিমূঢ়ভাবে বসে থেকে একটা মিক্সচার ও একটা পাউডার দিয়ে চলে গেলেন। ঠিক কিছুই তিনি বুঝতে পারছেন না তখন। সব দিক আগলে সাধারণ কতকগুলো ওষুধ দেওয়াই ভালো। এখন আর কিছুই করবার নেই। হরিশবাবুকে একটা থার্মোমিটার কিনে এনে জ্বরটা নিয়মিত লিখে রাখার নির্দেশ দিলেন। 104 থেকে যদি কিছু কমতে না চায় তো মাথায় বরফ ঢালতে হবে, এই কথাও জানিয়ে দিয়ে গেলেন। কিন্তু জ্বর সারাদিনে একবারও নামবে না তা তো মনোরমা জানেনি। সেজন্য তিনি খুব বেশি বিচলিত হলেন না। তিনি বিচলিত হলেন অন্য কারণে। আসন্ন রাত্রি ভয়ঙ্কর চেহারা নিয়ে এগিয়ে আসছে তাঁর দিকে এক পা করে, দুরূহ পরীক্ষার সামনে। মনোরমা কি পারবেন সে পরীক্ষায় উত্তীর্ণ হতে?
কি করতে হবে, কতটার জন্য প্রস্তুত থাকতে হবে তাকে, সেটাও যদি জানতেন, অজানা বিপদকে, অজ্ঞাত সংকটকে, এগুলোকেই যে বেশি ভয়। তাহলে মনোরমার পরীক্ষাটা আমরা পরের পর্বে ঠিক শুনব। আজ তবে এই অবধি থাক বন্ধুরা। আর একটা ছোট্ট মজাদার টিপস দিই ডায়েটের। সেই ডায়েটের টিপসটা হলো, নর্মাল ভাতের থেকে তোমরা যদি চিকেন রাইস বা এগ রাইস খাও, তাতে কিন্তু ক্যালোরি কনজাম্পশন অনেকটাই কমবে, রোগা হওয়ায় সাহায্য হবে। অবশ্যই বাড়িতে বানিয়ে, পাড়ার দোকান থেকে নয়। তাহলে আজ এই অবধি। পরের দিন মনোরমা কি পারল সমীরকে বাঁচাতে, সেইটা আমরা অবশ্যই শুনব। সেই কৌতূহল রেখেই আজকে গজেন্দ্র কুমার মিত্রের কৌতূহল শেষ করছি।